হরিপদ বলছিল, দিনু ডাকাত কে কিন্তু তোমাকে ছাড়িয়ে দেবে কালিদা। খুব নাম হয়েছে ইদানিং। পরশুদিন মকরগঞ্জের কাছারি লুট করলো। কি সাহস! 4টে দোনালা বন্দুক আর সরকির বল্লমধারী পাইকদের সামনে কাছারি লুট করা চারটিখানি কথা নয়। কালী এক থুত্থুরি বুড়ির হাতে। বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য, রোমাঞ্চ, হাসি, অদ্ভুতরে অনুবাদ, গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে। আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প ওর হবে। গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে। তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায়। কালীকিঙ্কর তার কালী মন্দিরের নটমণ্ডপে বসে ভক্তদের চরণামৃত বিলি করছিল। পরনে রক্তাম্বর, মাথায় ঝুঁটি, কপালে তেল সিঁদুরের ফোঁটা। চেহারা এ বুড়ো বয়সও ভয়ঙ্কর, দেখলেই বোঝা যায় সে সোজাপাত্র নয়। তা কালীকিঙ্কর সোজাপাত্র ছিলও না কোনো কালে। ডাকাতে কালীর নামে এলাকায় থরহরি কম্প হতো, আবার তার বীরত্বের কথাও বলতো মানুষ। কিন্তু কালীর এখন আর সেই দিন নেই। এখন সারাদিনই প্রায় সে এই কালী মন্দিরে পড়ে থাকে। হরিপদ একটু দূরে উবু হয়ে বসা। একসময় সে কালী ডাকাতের সাগরেদ ছিল। হরিপদ বলছিল, দিনু ডাকাত কে কিন্তু তোমাকে ছাড়িয়ে দেবে কালিদা। খুব নাম হয়েছে ইদানিং। পরশুদিন মকরগঞ্জের কাছারি লুট করলো। কি সাহস! 4টে দোনালা বন্দুক আর সরকির বল্লমধারী পাইকদের সামনে কাছারি লুট করা চারটিখানি কথা নয়। কালী এক থুত্থুরি বুড়ির হাতে চরণামৃত দিয়ে বলল, হরিপদ বুঝেছিল এইসব কথায় কালী খুশি হচ্ছে না, কিন্তু সে আজ একটু উত্তেজিত। বলল, আর কাজটাও করে গেল নিখুঁত। ভোররাতে পাহারায় একটু ঢিলেমি আসেই, তাই সেই সময় রন পায়ে করে মাঠ ভেঙে এসে একেবারে নিঃশব্দে সবকটা অস্ত্রধারীকে চোখের নিমিষে বেঁধে ফেলে কাজ হাসিল করে চলে গেল। খুন খারাপি, রক্তপাত কিছুই করেনি। নয়ন দরোগা অবধি কাজ দেখে বলেছে, না, এ তো দেখছি চ্যাম্পিয়ন ডাকাত, একটা সূত্রও ফেলে যায়নি। সাবাস! কালী একটু দাঁত কিরমির করে বলে, রাজপুরের দারোগা শিব হালদার যে আমাকে মেডেল দিতে চেয়েছিল, সেটা কি ভুলে গেছিস? হরিপদ বলে, আরে না, সে কি বলা যায়। সেবারে তুমি নন্দকিশোর মহাজনের গদিতে ডাকাতি করেছিলে, দলে আমিও ছিলাম। নন্দকিশোরের বাড়ির কাছে সে রাতে যাত্রাগানের আয়োজন তুমি করেছিলে। 4টে পাইককে সিদ্ধি খাওয়ানো হলো সন্ধ্যাবেলা, সব মনে আছে। যখন ডাকাতি হচ্ছে তখন স্টেজে রাবণ বধ হচ্ছে। হনুমান আর রাক্ষসদের চেঁচামেচির চোটে নন্দকিশোরের বাড়ির লোকদের চেঁচামেচি কেউ শুনতেই পায়নি। তবে না, তুমিও তোমার আমলের ডাকাতের রাজা ছিলে বটে, কিন্তু এই দিনেও কম যাচ্ছে না। গত মঙ্গলবার নাটুবাবুর বাড়িতে কি কাণ্ডটা নাই করলো বলো তো। ভোর রাতে কীর্তনের দল নিয়ে পাড়া টহল দিয়ে নাটুবাড়ির বাড়ির সামনে এসে সে কি হরিবোল, রাধাবোল কীর্তন, সঙ্গে ঢাক, ঢোল, কাঁসির ঘণ্টা। নাটুবাবু ধর্মভীরু মানুষ, বেরিয়ে কীর্তনের দলকে পয়সা দিতে যাচ্ছিলেন। তখন এই হুড়মুড় করে গোটা কীর্তনের দলটাই বাড়ির ভিতরে ঢুকে সব চেঁচে মুছে নিয়ে গেল। তা ধরো 1,03,000 টাকার তো হবেই, সঙ্গে আরও 1,00,000 টাকার গয়না। কালী এক বুড়োকে চরণামৃত দিয়ে বলল, এ আর এমন কি, আমি তো গড়ানহাটার বিভূতিবাবুর বাড়িতে ঢুকেছিলাম তার জামাইয়ের গলা নকল করে। হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে। জামাইয়ের নৌকো আমরা আখেরগঞ্জের ঘাটে আটকে রেখেছিলাম। তুমি গিয়ে জামাইয়ের গলা নকল করে ডাকতেই। তবে বোঝ দিনু আর এমন কি করেছে? সে কথা সত্যি, তোমার এলেম তো দুনিয়া শুদ্ধ লোক জানে। তবে ধরো, এই গত অমাবস্যায় কুঞ্জপুকুরের চণ্ডী মণ্ডপে
ভর সন্ধ্যাবেলা একদল বিধবা বসে গোবিন্দ গোসাইয়ের কথকথা শুনছিল আর ভক্তিতে চোখে জল ফেলছিল। তারাই যে কথকথার আসর থেকে ফুলবাবুর ঠাকুমার পিছু পিছু তার বাড়িতে গিয়ে সেঁধবে আর সেঁধিয়ে নিজের মূর্তি ধারণ করবে তাকে কেউ ভেবেছিল? শুনলুম তারাই নাকি ফুলবাবুর ঠাকুমার কাছ থেকে কথায় কথায় ফুলবাবুর বউয়ের কভরি গয়না আছে তা জেনে নেই। আর বুদ্ধিরও বলিহারি। অতগুলো বিধবা দেখে বাড়ির লোক এমন ভেবাচাকা খেয়ে যায় যে ডাকাতিটা ভালো করে বুঝেই উঠতে পারেনি। ও কি একটা মরদের মতো কাজ! আমি তো দীনবন্ধুর বাড়িতে দলবল নিয়ে তার মেয়ের বিয়ের দিনের বরযাত্রী সেজে ঢুকেছিলাম। সে কথা লোকের মুখে মুখে ফেলে। তবে যাই বলো দাদা, দিনও কিন্তু কম যাচ্ছে না। ওরে অত ঘাবড়াস কেন? কালী ডাকাত বুড়ো হয়েছে বটে, কিন্তু তাকে ছাড়ানো মুখের কথা নয়। 10-20 লাখ টাকা কামাক, আমার মতো একটা কালী মন্দির বানাক, তবে বুঝবো। যে ডাকাতের কালী মন্দিরই নেই সে আবার কিসের ডাকাত রে? তা সত্যি কথা। তবে শুনেছি দিনও নাকি কালীর তেমন ভক্ত নয়, সে খুব শিবের ভক্ত। বলিস কি? ডাকাত হয়ে সে কালী সাধনা করে না? কিন্তু দাদা, শিব তো দেখছি কম যাচ্ছে না। দূর দূর, তো ওর তাহলে কিছু হবে না। যে ডাকাত কালী সাধনা করে না সে উচ্ছেন্নে যায়। তা কথাটা তুমি বোধহয় মন্দ বলনি। কানাঘুষো শুনতে পাই এই দিনও নাকি কখনো খুন খারাপই পছন্দ করে না। তার নামে ডাকাতির অনেকগুলো নারী সাথে বটে, কিন্তু একটাও খুনের মামলা নেই। আচ্ছা, আরে বলিস কি? খুন খারাপি না করলে আবার ডাকাত কিসের রে? এর তো তবে ডাকাতে দুধের দাঁত ওঠেনি। কথাটা মানতে পারছি না। খুন খারাপি করার তাকত তার খুবই আছে, কিন্তু সে বলে ওসব হলো অধর্মের কাজ। রক্তপাত না ঘটিয়ে ডাকাতি করাটাই নাকি সত্যিকারের মরদের মতো কাজ। দেখ হরিপদ, দিনু কিন্তু তোর মাথাটা খেয়েছে। বয়স তো তোর মেরে কেটে 60-62, আমার চেয়ে অন্তত 10 বছরের ছোট। এই বয়সে কি আর ওসব বোঝা যায়? বলো কি কালিদা, 60 বছরটি কি কম বয়স হলো? পাকা চুলে ভরা মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বোঝার আর বাকি কি আছে? অনেক আছে। দিনুর নামে কেউ নানা গল্প রটাচ্ছে, ওসব বিশ্বাস করিসনি। এখনো কালী ডাকাতের নাম শুনলে লোকে সালাম ঠোকে। তা তো বটেই, দেশের তুমি একজন গণ্যমান্য লোক। তবে দিনু তো সবে হামা দিচ্ছে, আগে দাঁড়াক, তবে দেখা যাবে। তা সেটা অবশ্য ন্যায্যই বলেছ। তোমার নামে এখনো লোকে ছড়া কাটে, গান বাঁধে, তোমার গল্প বলে বাচ্চাদের ঘুম পাড়ায়। তবে বোঝ দিনু কোথায় পড়ে আছে। তা বলতেই হবে, তোমার কাছে দিনু কিছু নয়। তোমার কালী মন্দিরেও দিন দিন ভিড় বেড়েই চলেছে দেখছি। আজ তো লম্বা লাইন পড়ে গেছে দাদা। তা বাস্তবিকই আজ কালী মন্দিরের লোকে একেবারে লোকারণ্য। চরণামৃত দিতে দিতে কালীর একেবারে হাত ভেঙে যাবার জোগাড়। যত ভিড় বাড়ে ততই কালীর আনন্দ। হ্যাঁ, তার জাগ্রত কালীর মহিমা চারিদিকে খুব ছড়িয়ে পড়েছে বটে। বুড়ো বুড়ি, পুরুষ মেয়ে, বাচ্চা কাচ্চা, বাঙালি হিন্দুস্তানিতে মিলে একেবারে সাংঘাতিক অবস্থা। কালী চরণামৃত দিতে দিতে বলে, দেখ রে হরিপদ, ভালো করে চেয়ে দেখ, পারবে দিনু এরকম মায়ের মহিমা প্রচার করতে? ভিড়টা বড্ড চাপাচাপি হচ্ছে এখন। উঠোনে যেন তিল ধারণের জায়গা নেই। হরিপদ ভিড়ের আড়ালে পড়ে গেছে। খুব ক্ষীণ গলা পাওয়া গেল হরিপদের। সবই মানছি দাদা, তবে ভিড়টা যে বড্ড চেপে এসেছে। এত ভিড় কি ভালো? কালী একটা হুঙ্কার ছেড়ে বলে, ভালো নয় মানে? এর চেয়ে ভালো আর কি হতে পারে? দেখছিস না, ভক্তের পায়ের ধুলোই একেবারে তীর্থক্ষেত্র হয়ে উঠেছে জায়গাটা। বুড়ো পুরুতমশাই রোগাভোগা মানুষ এতক্ষণ মন্দিরের বারান্দায় চুপচাপ বসেছিলেন। তা ভিড় সেখানেও ঠেলে ওঠায় তিনি আসন গুটিয়ে বারান্দা থেকে নেমে গিয়ে জবা গাছটার তলায় দাঁড়ালেন। না, আজকের ভিড়টা যেন বড্ড বেশি।
অথচ আজ কোনো বিশেষ তিথি নক্ষত্রের যোগ নেই, কোনো বিশেষ ছুটির দিনও নয়। ভিড়ে ভিড়ে মন্দিরের চত্বর, মন্দির, কালীমূর্তি সবই যেন চাপা পড়ে গেল। কালীর চারদিকে এত লোক আর এত হাত এগিয়ে আসছে যে কালী হিমশিম খাচ্ছে। বলে ভীষণ চিল্লামিল্লি হচ্ছে। দুই একটা হাতের আঙ্গুলের খোঁচাও এসে লাগছে কালীর পেটে বা কোমরে। তার ভীষণ কাতুকুতু লাগে। ওরে বাপু, একটু সরে লাইন দাও না তোমরা, অমন গায়ে এসে পড়ছো কেন? ভয় নেই, সবাই পাবে। চরণামৃত না দিয়ে আমি যাচ্ছি না। একজন বলল, সেই কখন থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মশাই, একটু চরণামৃত পেতে 1 ঘন্টার উপরে লাগছে। আরেকজন বলল, আমি তো 1.5 ঘন্টা দাঁড়িয়ে মশাই। কালীর ঝুঁটি খুলে পড়েছে, রক্তম্বর সরে গেছে গা থেকে, সাংঘাতিক অবস্থা। তারপর হঠাৎ যেমন ভিড়টা জমে উঠেছিল তেমনি আবার হঠাৎ ভিড়টা পাতলা হয়ে গেল। তারপর সব ভোঁ ভাঁ শুনশান। প্রথম দেখেন পুরুত মশাই। ও কালী বাপু, সর্বনাশ! মায়ের গায়ের সব গয়না যে গায়েব, মাথায় হিরে বসানোর টিকলিটাও যে নেই। হ্যাঁ, কালী একদম হাঁ। মা কালীর গায়ে অন্তত 20 ভরি সোনা, হিরে মুক্ত, স্ফটিকের মালা, রূপোর মালা, বাটি, গেলাস, সোনার ঘণ্টা সব গায়েব। হরিপদ একগাল হাসল। বললুম কি না কালিদা, দিনু অনেক ওপরে যাবে, তোমাকেই না টেক্কা দিয়ে দেয়। তা কালী কিছুক্ষণ বোম হয়ে থেকে বলল, ওর হবে, ওর হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী শনিবার আমাদের আবার দেখা হবে আর একটি মজার গল্প নিয়ে। আর আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।